মাইস্কুয়েল নিয়ে যে কাজগুলো করার দরকার হয় সেগুলো দেখলাম। এখন আসলে মডেল নিয়ে আমরা যখন কাজ করব, আমরা যে মডেল নিয়ে কাজ করার সুবিধাটা কি, সেই জিনিসটা আসলে আমাদের একটু বুঝতে হবে। আমরা তো চাইলে, যেমন টিক ইন্টার যখন আমরা করেছি, আমরা আমাদের যখন ইচ্ছা হয়েছে আমরা মাইস্কুয়েলে গিয়ে ডাটাবেজ টেবিল ক্রিয়েট করেছি বা ডাটা ইনসার্ট করার চেষ্টা করেছি, যা করার ওইখানে গিয়ে করেছি। এখন করার পরে গিয়ে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে ওইখানে আমাদের কোনো মডেল বা এরকম কোনো কিছু দরকার ছিল না, আমরা নর্মালি করে ফেললাম। কিন্তু যখন আমরা জ্যাঙ্গোতে আসি, জ্যাঙ্গোতে আসার পরে জ্যাঙ্গো আমাদেরকে সুবিধা দিচ্ছে যে তুমি চাইলে এখান থেকে মডেল ক্রিয়েট করতে পারো। এখন মডেল ক্রিয়েট করার সুবিধাটাও রয়েছে। এই মডেল ক্রিয়েট করার ফলে আমাদের ওই যে টেবিল নেম ক্রিয়েট করা বা টেবিল নেম তৈরি করা এরকম কোনো ঝামেলাগুলো প্রথম দিকে যে আমরা সমস্যার সম্মুখীন হই, যে কিছু ঝামেলা থেকে আমরা এড়িয়ে যেতে পারি। আচ্ছা, আমি একটু শেয়ারটা একটু করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন, আমার কথা শুনতে পাবেন। দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমি আরেকটা জিনিস নিয়ে নিচ্ছি। শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা, মডেলের সুবিধাগুলো আমরা একটু চিন্তা করি যে আসলে মডেল দিয়ে কেন আমরা, কারণ আমরা চাইলেই তো মাইস্কুয়েল আলাদাভাবে কাজ করে এখান থেকে নিতে পারি। সুবিধাগুলো হচ্ছে কি, জ্যাঙ্গো বলছে বা এই ধরনের যত ফ্রেমওয়ার্ক রয়েছে সবাই বলছে যে তুমি এটার কাজটা করলে যে বেনিফিটগুলো পাবে তার মধ্যে একটি হচ্ছে তোমার টেবিল ক্রিয়েট করেন, তোমার টেবিল মানে রিলেশনশিপগুলো যদি তোমার আইডেন্টিফাই করা থাকে, অর্থাৎ তোমার ডকুমেন্ট করা থাকে যে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের রিলেশনশিপগুলো কীরকম হবে, তুমি জাস্ট প্রোগ্রাম আকারে, তোমার ডাটাবেজ ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, তুমি পাইথনের মানে জ্যাঙ্গোর প্রোগ্রাম আকারে তুমি কাজ করে এখান থেকে যখন মাইগ্রেট করবা, বা আমরাও যদি অন্য ফ্রেমওয়ার্কের কথা বলি তারাও একইভাবেই নিয়ে আসছে যে তুমি মডেলসে গিয়ে যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি টেবিল ক্রিয়েট করা বা এই ধরনের কিছু এখানে ক্রিয়েট করতে পারবে। কয়েকটা ফ্রেমওয়ার্ক রয়েছে যারা আবার মডেলসটাকে একটু ভিন্নভাবেই ডিফাইন করে। একটা হচ্ছে মডেল ডিফাইন করবে, আর একটা হচ্ছে মাইগ্রেশন আলাদাভাবে কাজ করে। তো তাদেরটাও আমাদের চিন্তা করতে হবে, ওইগুলো নিয়ে আমরা কাজ যেহেতু করছি না। অলরেডি আমরা দেখতে পেয়েছি, যেমন নুরুল সাহেব, আপনি আপনার পিসিটা স্ক্রিন শেয়ার করেন, আমরা আপনার যদি স্ক্রিনটা যদি শেয়ার করতে সমস্যা না হয় তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার করলে কাজটা করে নাই তারা আসলে বুঝতে পারবে। স্যার আপনারটা অফ করতে হবে। হ্যাঁ, আমি অফ করে দিচ্ছি, স্টপ শেয়ারিং দিয়ে দিচ্ছি, আমি শেয়ারিং স্টপ করে দিলাম। এখন আপনাদের
আপনার মানে নুরুল সাহেব বা নোমান সাহেব যে কোনো একজন আপনারা আপনাদেরটা দেখান। এটা দেখালে আসলে মানে যেমন ফারজানা রয়েছে, ঝিনুক রয়েছে, ওনারা এই কাজটা যেহেতু করে নাই, ওনাদের জন্য একটু সুবিধা হবে। আমারটা কিউট লাগছে। হুম, যে কোনো একজন দেখান, এমন না যে দুইজনকেই পরপর দেখাইতে হবে, যে কোনো একজন। যদি একজনের সমস্যা হয় আরেকজন দেখান। তাহলে আমি দেখি। হ্যাঁ, আপনি দেখেন, কোনো সমস্যা নেই। হুম, তো আচ্ছা, হ্যাঁ এখানেই রাখেন নমান, ঠিক আছে, এখানেই রাখেন। না ইয়ে করার দরকার নেই, কিছু করার দরকার নেই, সিলেক্ট করারও দরকার নেই। তো ঝিনুক, নুরুল বা ফারজানা যারাই রয়েছেন তারাও দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন যে ক্লাস কান্ট্রি রয়েছে, কান্ট্রির মধ্যে আবার দেওয়া হয়েছে ম্যাক্স লেংথ সহ, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ফিল্ড কোথায় ব্যবহার করা হয়েছে, ইন্টিজার ফিল্ড কোথায় ব্যবহার করা হয়েছে, এগুলো সব কিছু এখানে দিয়ে রাখা হয়েছে। আসলে এইটা তৈরি করা হয়েছে মূলত আমরা আগে যে একটা ডাটাবেস তৈরি করেছি সেখান থেকেই আসলে আইডিয়া নিয়ে বা সেইটাকেই আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করেছি। যেমন নেম, আইএসও আলফা 2, আইএসও আলফা 3, এরকম করে করে আমাদের পুরোটাই কিন্তু আমরা কাজ করতে পেরেছি। তো এইভাবে আসলে আমাদের কাজ করতে হবে। যে আপনারা যদি মডেলস নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেন তাহলে আমরা এইভাবেই কাজ করব। তো কান্ট্রি, ডিভিশন, ডিস্ট্রিক্ট এগুলো যখন মাইগ্রেট করেছেন নোমান, এগুলো যখন মাইগ্রেট করেছেন তখন আসলে মাইগ্রেশনে যাওয়ার পরে আপনার ডাটাবেজের টেবিলের নামগুলো কী আকারে আসছে সেগুলো আপনি একটু দেখান, যদি আপনার এটা ওপেন করা থাকে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ আন্ডারস্কোর কোম্পানি, অ্যাপ আন্ডারস্কোর কান্ট্রি, ওগুলো তো গত দিনই আমরা করেছি। দেখেন অ্যাপ আন্ডারস্কোর ডিস্ট্রিক্ট, অ্যাপ আন্ডারস্কোর ডিভিশন, অ্যাপ আন্ডারস্কোর থানা, অ্যাপ, এই এরকম যা কিছু রয়েছে এই টেবিলগুলোই আসলে আমাদের আজ নতুন ক্রিয়েট হয়েছে। অ্যাপ আন্ডারস্কোর ডিস্ট্রিক্ট, অ্যাপ আন্ডারস্কোর ডিভিশন, অ্যাপ আন্ডারস্কোর থানা, অ্যাপ আন্ডারস্কোর কান্ট্রি, এইগুলো কিন্তু আমাদের জন্য আজকে নতুন টেবিল। অর্থাৎ আমরা যখনই মডেলে কোনো কাজ করব, মডেলে কোনো কিছু ডিফাইন করব, আমরা কিন্তু মডেলে ডিফাইন করে দিচ্ছি প্রথমে যে ডাটার কীরকম হবে। সেই জন্য আমরা ইয়েতে জানতো মডেল সেটআপ পাইতে যান। হ্যাঁ, এই যে দেখেন যে কান্ট্রি একটা ক্লাস নিয়েছি, কান্ট্রি ক্লাসের ভিতরে কিন্তু আমাদের ফাংশন লেখার আগে আমরা কিছু ভ্যারিয়েবল ডিফাইন করেছি। মডেলসে আসলে আমাদের এই কাজটাই করতে হবে যে আমরা যে কলাম নেমগুলো আমাদের দরকার হবে সেগুলো সব কিছুই আমরা এখানে ভ্যারিয়েবল হিসাবে নেব এবং তার ডাটা টাইপগুলো আমরা এখানে ডিফাইন করে দিব, তাদের লেংথও আমরা ডিফাইন করে দিব। তো যে এখানে ম্যাক্সিমাম লেংথ ব্যবহার করে কাজটা করা হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম, যেমন নেমের ক্ষেত্রে দেখেন ম্যাক্স লেংথ ইকুয়ালস 25। তো অর্থাৎ আপনি যদি নেমে 25-এর উপরে দিতে চান তাহলে এটা আর নেবে না, কিন্তু জিরো মানে হচ্ছে আপনার একটাও যদি না নেয় তাহলে আপনাকে ডিফাইন করতে হবে যে আমি ব্ল্যাঙ্ক দিতে পারি, তখন আমাকে ডিফল্ট ভ্যালুগুলো সেট করে রাখতে হবে, অথবা নাল দিব কিনা সেটাকে ট্রু অর ফলসের মধ্যে আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবে মডেলসগুলো দাঁড় করাতে পারি, তারপর রিলেশনশিপ কীভাবে বিল্ড আপ করতে পারি সেই জিনিসটাও কিন্তু ডিভিশনের ক্লাসটাতে গিয়ে দেখেন যে ডিভিশনে গিয়ে আমরা পাচ্ছি কি, ডিভিশনে তো নর্মালি আইডি থাকবে, আমরা এখানে আইডির কোনো কাজই করব না, আমরা শুধু হচ্ছে কি তার মূল যে কলামগুলো রয়েছে সেগুলো ডিফাইন করব। তারপর সে কোথায় কোথায় ফরেন কি, প্রাইমারি কি হিসাবে, প্রাইমারি কিটাকে আসলে ডিফাইন করার দরকার হয় না, কিন্তু ফরেন কিকে ডিফাইন করার প্রয়োজন হয়। ইভেন ইউনিক কি যদি দরকার হয় বা ইন্ডেক্সিং করা, এগুলোর জন্য আলাদা আলাদাভাবে কাজ করার দরকার থাকে। তো এগুলো সবই আসলে মডেলসে। এখন মডেলসে করার পরেও মডেলসে কিন্তু আমাদের আরও কিছু ফাংশন তৈরি করে আমাদের অনেকগুলো কাজ,
আমি বলেছিলাম যে আমরা এই মডেলসটাকে আসলে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারি, অথবা আমরা নিজেরা আলাদা ক্লাস তৈরি করে সেইটার মধ্য দিয়ে আমরা কন্ট্রোলার হিসাবে কিছু জিনিস নিয়ে আসতে পারি। কিন্তু আমাদের আসলে জ্যাঙ্গোতে কন্ট্রোলার বলতে কিছু নাই। জ্যাঙ্গোতে যা কিছু রয়েছে সবই হচ্ছে আমাদের মডেল, ভিউ আর টেমপ্লেট। তো টেমপ্লেট তো অলরেডি আমরা জানি যে স্ট্যাটিক ফাইলস থেকে শুরু করে এগুলো নিয়ে আমাদের কাজ হবে, টেমপ্লেটিংয়ের কাজ হবে। মডেল অলরেডি আপনাদের চোখের সামনে। তারপর রয়েছে কে, ভিউ। এখন ভিউ নিয়ে যখন আমরা কাজ করব, ভিউতেও আমরা গিয়ে দেখি যে কিছু ফাংশন রয়েছে। তো মডেলস থেকে আমরা ভিউতে ডাটা নিব, বা ভিউ থেকে মডেলসে ডাটা আনার চেষ্টা করব, অথবা আমাদের কাজ হবে যে আলাদা নিজেদের একটা ডিফাইন করা ক্লাস তৈরি মানে একটা ফাইল তৈরি করব, যে ফাইল থেকে আমরা বিভিন্ন ক্লাসকে ব্যবহার করে মানে ওইখানে একটা কন্ট্রোলারের মতো কাজ করা, যেটাকে আপনারা বলতে পারেন যে আমরা ইনহেরিটেন্স বা পলিমরফিজম বা আমরা ইন্টারফেস তৈরি করবো আর কি। সোজা কথা যে আমরা ইন্টারফেস রিলেটেড কোনো কাজ করব, অথবা পলিমরফিজমের একটা বহুল ব্যবহার শিখব, অথবা আমরা শুধু ইনহেরিটেন্সের ব্যবহার করে কাজ করব। তা আমাদের এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত যে কাজগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবই কিন্তু আমাদের জন্য হচ্ছে ইনহেরিটেন্সে। দেখেন কান্ট্রিতে আমরা ইনহেরিট করছি কাকে, মডেলসের মডেলকে, তাই না? এই মডেলসের মডেলকে যখন আমরা ইনহেরিট করছি, তো ওইটার ভিতরে যত অ্যাট্রিবিউট রয়েছে, মেথড রয়েছে, সমস্ত কিছু আমরা এই জায়গায় ব্যবহার করতে পারছি। আর মডেলস তো নিজেই রয়েছে, ইম্পোর্ট এখানে যেহেতু করা হয়েছে, তার মানে মডেলসের সব কিছুই আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদের এখন কথা হচ্ছে যে আমাদের আসলে ডাটাবেসের ধরনগুলো কি হবে কি হবে না, সেই জিনিসগুলো একটু নোট ডাউন করাটা আমাদের জন্য জরুরি। তো ডোমান আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। ওকে, ধন্যবাদ। আমি এখন আমার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। আমি এখন একটা এক্সেল ব্যবহার করব। বিষয়টা হচ্ছে এই ডিজাইনটা এখন আমরা কিভাবে করব না করব এগুলো আগে আমাদের চিন্তা করতে হবে। এখানে আসলে কি ডিসকাশনের বিষয়, তো এটা একটু লম্বা সময় যদি করতে পারি তাহলেই ভালো। কথা হচ্ছে আমাদের কি কি দরকার। আমরা অলরেডি জানি যে আমাদের কান্ট্রিজ রয়েছে, আমাদের রয়েছে, যেটাকে আমরা বাইরের দেশে যদি বলি সেটাকে স্টেট হিসেবে হয়তো তারা। তারপর আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট। তারপরে রয়েছে আমাদের জন্য থানা। অনেক সময় এই যে ডিস্ট্রিক্ট আর থানাকে বাইরে গিয়ে শুধুমাত্র ডিস্ট্রিক্ট হিসেবেই এবার আসেন আমরা কি কি নিয়ে কাজ করতে চাই। কান্ট্রিজ, ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা এগুলো শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এর বাইরে কি কি ব্যবহার করতে যাচ্ছি। এর বাইরে হচ্ছে আমাদের জন্য কোম্পানিতে আমরা যখন যাব কোম্পানি লাগবে, অর্থাৎ কোম্পানি রেজিস্টার্ড হচ্ছে। কোম্পানি রেজিস্টার্ড হওয়ার পর আমরা বাকি কাজ করতে যাচ্ছি। কোম্পানির পরে আমাদের এমপ্লয়ি দরকার। আমরা কিন্তু এমপ্লয়ির জন্যই যেহেতু কাজটা করছি, তো এমপ্লয়ি মানে হচ্ছে যারা আসলে কাজ করে, যাদেরকে নির্দিষ্ট কিছু টাস্ক দিয়ে রাখা হয়, সেই সমস্ত লোকের জন্য আসলে এই সিস্টেমটা ডেভেলপ করা। এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি যদি বলেন যে মানে বাংলাদেশের প্রেক্ষাপটেই হোক বা বিভিন্ন দেশে, বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, যেমন বিভিন্ন অফিসে আমাদের দপ্তরি বা পিয়ন থাকে, বা এর চাইতে লো পজিশনেরও আমরা যদি চিন্তা করে থাকি সেরকমও থাকে। যেমন আমাদের ওইখানে বিডি টাস্কে যদি বলি, বিডি টাস্কে বোরহান ছিল, এবং আরও হয়তো বিভিন্ন জনকে আমরা পাবো। বিভিন্ন জনের মধ্যে যেমন ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলতে যে পিসিটিসি এগুলো নিয়ে যে কাজ করে, ওরকম একজন ছিল।
তো এদের কাজ কিন্তু ডিফাইন করা না, এদের কাজগুলো হচ্ছে কি আগের থেকে ডিফাইন করা না, এরা শুধুমাত্রই আসছে, কাজ করবে, যখন যেই কাজটা পরে তখন সেই কাজটা করবে। কিন্তু এই কাজের উপরে আসলে তাদের পারফরমেন্সের ইভ্যালুয়েশন করার জন্য আপনার কোনো সিস্টেম আপনি ডেভেলপ করতে পারবেন না কখনোই। আর এরাও এক একটা অফিসে বা এক একটা প্রতিষ্ঠানে কিন্তু সংখ্যায় কম থাকে। সংখ্যায় কম থাকে মানে হচ্ছে যে আপনার চা দেওয়ার জন্য বা খাবার দাবারের বিষয়গুলো তদারকির জন্য এখানে তো আসলে 10-20 জন কাজ করবে না একটা অফিসে। এখানে নির্দিষ্ট সংখ্যক, যেমন বিডি টাস্কের মতো কোম্পানি যত বড়ই হোক না কেন, তাদের 1-2 জন হইলেই তাদের চলে। ঠিক এরকম যে এই সংখ্যাগুলো আসলে খুবই কম থাকে। যেমন আমরা আবার যদি বলি নেটওয়ার্কিং বা ওই ইঞ্জিনিয়ার যে ছেলেটার কথা, রবিউলের কথা বলি, তো রবিউলের মতো এরকম এই প্রতিষ্ঠানে কিন্তু খুব বেশির দরকার নেই। তো এই ধরনের যারা রয়েছে, এই ধরনের লোকজনের জন্য আসলে আমরা এই সিস্টেমটা ডেভেলপ করছি না। আমরা আসলে ডেভেলপ করছি যারা টিম হিসেবে কাজ করে বা টিম হিসেবে কাজ না করলেও যাদের জন্য আসলে একটা টাস্ক ডিফাইন করা হয় বা একটা কাজ ডিফাইন করা হয় যে আপনাকে এত ঘন্টার মধ্যে এই কাজটা শেষ করতে হবে, আপনাকে 10 দিনের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, বা আপনাকে 5 দিনের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, অথবা আপনাকে এই ধরনের কিছু কাজ দেওয়া হলো, আপনি এগুলো কত দিনে করতে পারেন বা কতগুলো টাস্ক দেওয়া হলো, সেগুলো হচ্ছে একটার পর একটা করে দেওয়া হচ্ছে যে আপনাকে এই মেইলগুলো করতে বলা হচ্ছে, এই মেইলগুলো আপনি করবেন 2 ঘন্টায়। এরপরে আরও একটা কাজ ওইখানে দিয়ে রাখলো যে মেইলগুলো শেষ হওয়ার পর আগে আপনি এই ধরনের একটা টাইপিং করবেন বা একটা ডকুমেন্ট লেটার প্রিন্ট করবেন, সেটার জন্য আপনাকে আরও 1 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে। এই ধরনের টাস্কিং যদি হয়, ছোট ছোট টাস্ক, সেইটাও আসলে অনেকে মেনটেন করার চেষ্টা করে না। কিন্তু আমরা বড় বড় চিন্তা করি যে আমরা সফটওয়্যারের চিন্তা করতে পারি, আমরা ওয়েব ডেভেলপমেন্টের চিন্তা করতে পারি, আমরা এর বাইরে যদি চিন্তা করি সেক্ষেত্রে যেমন আপনার সিভিলের আপনারা 2 জন নমান আর হাসিব, তো আপনারা যখন সিভিল ওয়ার্কের জন্য কাজ করবেন, মানে আপনারা কোনো প্রজেক্ট যখন করবেন তখন আসলে সেইখানে কিন্তু টিম ওয়ার্কই করবেন। ওই টিম ওয়ার্ক যেহেতু করতে যাবেন তখনই আসলে সব কিছু ডিফাইন করে নিতে হবে, যেমন অমুক মিস্ত্রি এই কাজটা তার এত দিনে করতে হবে, অথবা আমাকে এই স্ট্রাকচারাল এই কাজটা এত দিনে শেষ করতে হবে, অথবা আমরা যদি বলি পাইলিং এত দিনে শেষ করতে হবে, তারপরে আমরা এই অন্য আরেকটা কাজ ধরবো, তারপরে এই কাজ ধরবো, এইরকম করে করে। অথবা আমরা যদি আরও মনে করি যে একটা ছাদ ঢালাই হলো, এটার কাজ কত দিনে শেষ হবে, তারপরে এটার একটা ফিনিশিং এর পরে কাজ শুরু হবে, এরকম করে কিন্তু ডিফাইন করা থাকে। এবং সেই অনুযায়ী কিন্তু আসলে কন্ট্রাক্টররা তাদের লোকগুলোকে এঙ্গেজ করে রাখেন। তো ওই রকম করেই আমাদের, যেমন আমরা সফটওয়্যারের ক্ষেত্রে গেলেও ঠিক এইভাবেই আমরা কাজ পাবো, আমরা বাস্তবিক যে কোনো কাজে গেলেও এরকমই পাবো। আপনি ধরে নেন যে আপনি একটা মানে একটা প্রজেক্ট পাইছেন যেখানে শুধু মাটি কাটতে হয়, মানে ধরেন একটা হাইরাইজ বিল্ডিংয়ের আপনি কন্ট্রাক্ট পেয়েছেন, কোন কন্ট্রাক্ট, মানে একটা বড় কোম্পানি কন্ট্রাক্ট পেয়েছে, সেখান থেকে আপনাকে সাব কন্ট্রাক্টে শুধুমাত্র মাটি কাটার জন্য আপনাকে কন্ট্রাক্ট দিলেন। তো সেই মাটি কাটার জন্য আপনি কজন লোক নিয়োগ করেছেন, তাদের কত টাকা করে বেতন দিচ্ছেন, কে আবার পার্মানেন্ট, কে আবার মজুর হিসেবে মজুরি নিয়ে দৈনিক মজুরি হিসেবে আসতেছে, এগুলো সব কিছুর একটা তালিকা আপনার কাছে থাকবে। এবং তাদের টাস্ক থাকবে এরকম যে তোমাদের এটা 15 দিনের মধ্যে এটাকে খনন করতে হবে, এইটুকু খনন করতে হবে, এই সাইজটুকু দিতে হবে, সেটা না হইলে আবার এটার জবাব দিয়েও কিন্তু আপনার কোম্পানির করতে হবে মূল কোম্পানির কাছে, মূল কন্ট্রাক্টরের কাছে। তো এরকম করে করে আসলে তো এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে আমরা কোম্পানির পরে আমাদের এমপ্লয়িটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এমপ্লয়ি না থাকলে আপনি কখনোই কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, প্রজেক্ট বেসিসে আপনি চিন্তাও করবেন না, আপনার টাস্ক ডিফাইন করারও কোনো জায়গা থাকবে না। আপনি যদি নিজে নিজে কাজ করেন, আপনার আসলে নিজের জন্য টাস্ক ডিফাইন করার কোনো জায়গা নেই। এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলোর ক্ষেত্রে একটু নোট ডাউন করে একটু ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে হয়, তো সেই ক্ষেত্রে হয়তো আপনি করতে পারেন, কিন্তু সেটার জন্য আপনি বাধ্যবাধকতামূলক যে আমাকে আমার এই ইভ্যালুয়েট করতে হবে যে আমি এটা 10 দিনে শেষ করলাম না 5 দিনে শেষ করলাম, সেই অনুযায়ী আমাকে রেটিং করব, সেই রকম কোনো বিষয় আসে না। এখন আসেন যে আমরা কোম্পানির পরে আমরা কাকে নিয়ে চিন্তা করবো। আমরা আসলে কোম্পানির পরে
এমপ্লয়িকে নিয়েই চিন্তা করব। এমপ্লয়িজ যেটাকে আমরা প্রোফাইল হিসেবে ধরছি, যে আমরা প্রোফাইল যে একটা মডেল তৈরি করেছি, আসলে ইউজারকেই আমি এখানে ধরছি, যে আপনি ইউজারের জন্য যেটা চিন্তা করছেন সেটাকে আমরা এখন ব্যবহার করতে যাচ্ছি। অর্থাৎ এমপ্লয়িজের পরে এমপ্লয়ির আসলে প্রত্যেকেরই একটা ইউজার নেম, পাসওয়ার্ড এরকম কিছু থাকবে। আপনি চাইলে এমপ্লয়িজ টেবিলে রাখতে পারেন, কিন্তু এটার অসুবিধাই বেশি, কারণ এখানে ডাটার আপডেট, মডিফাই যে কোনো কিছু যে কোনো সময় হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড এই রিলেটেড হয়তো প্রোগ্রামেটিক্যালি বা ডাটা কোনো না কোনো ফল্ট যদি হয়, তাহলে আপনার পাসওয়ার্ড যদি চেঞ্জ হয়ে যায়, অথবা ইউজার নেম চেঞ্জ হয়ে সবার ইউজার নেম একটা হয়ে গেল, আবার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে সবার পাসওয়ার্ড একটা হলো, তো এরকম বিভিন্ন কারণ, মানে বিভিন্ন ফল্ট আমাদের চোখের সামনে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা ইউজার্সের একটা ব্যবস্থা রাখবো, অর্থাৎ এমপ্লয়ির আইডেন্টিফিকেশনের জন্য বা এমপ্লয়ি তাদের নিজস্ব ডাটার জন্য আমরা এখানে একটা ব্যবস্থা রাখবো, যে তাদেরও ইউজার আইডি থাকবে, তাদেরও পাসওয়ার্ড থাকবে। এগুলো আলাদাভাবে আমরা স্টোর করে রাখবো। এখন আসেন ইউজার্সের পরে আমরা কোথায় যেতে পারি। আমরা আসলে তাদের জন্য কি চিন্তা করেছি, যে টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বা তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য আমরা একটু আবার এখানে ঘুরে আসি। তাদের জন্য কি কি তৈরি করেছি, প্রোফাইল, প্রজেক্টস, শিডিউলিং, সাবমিশন, টাস্ক, টিম, অ্যানালাইটিক্স, তাই না? আমরা এখন প্রোফাইলের আমরা তৈরি করেছি, একটি হচ্ছে এমপ্লয়িজ আর একটি হচ্ছে ইউজার্স। তাহলে আমাদের দরকার হচ্ছে এরপরে প্রজেক্ট ছাড়া তো আমরা এটা কাজ করতে পারবো না। আর প্রজেক্ট আসলেই আমরা আসলে টিম ডিফাইন করতে পারবো। আবার অনেক সময় এমনও হয় যে প্রজেক্ট ছাড়াও টিম ডিফাইন করে কাজ করে। আসলে প্রজেক্ট ছাড়া টিম ডিফাইন করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আসেন আমরা কোথায় ছিলাম, আমরা এমপ্লয়িজ, ইউজার্স, এরপরে আমাদের দরকার হচ্ছে প্রজেক্টস। আমাদের প্রজেক্টসের জন্য আসলে আমরা ডিফাইন করব শুধুমাত্র প্রজেক্টসই একটা মডেল আমরা ডিফাইন। প্রজেক্টস, এখন এই প্রজেক্টসে আমাদের কি কি থাকবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, কোম্পানি রিলেটেড আমাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, অলরেডি কোম্পানির একটা ডাটা আমাদের সবার কাছে রয়েছে, মানে টেবিলে রাখা কীরকম হবে সেটা আমাদের কাছে রয়েছে, টি3টারে আমরা করেছি। এবার আসেন এমপ্লয়িজে আমরা কি কাজ করতে পারি। এমপ্লয়িজে আমাদের আইডি তো মাস্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো তো থাকবেই। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আমাদের কি দরকার, টাইটেল দরকার বা ডেজিগনেশন দরকার, এগুলোতে পরে আসি। তারপরে হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি বা ন্যাশনাল আইডি, আইডি লিখি আমরা, আইডি, তারপর হচ্ছে রিলিজিয়ন, তারপর আমাদের কি দরকার, জেন্ডার, কারণ এগুলো দরকার রয়েছে। আমরা যত বড় একটা টেবিল নিয়ে কাজ করব, আসলে যত ডাটা নিতে পারবো বা যত ডাটা নিয়ে কাজ করতে পারবো ততই আমাদের জন্য ভালো।
তো আমাদের যত বেশি ডাটা হয় তো সেই ক্ষেত্রে আমাদের জেন্ডার এরকম করে করে অনেকগুলো আসবে, আমরা দেখি কি কি আসতে পারে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিওবি, এনআইডি, রিলিজিয়ন, জেন্ডার, এর বাইরেও অনেক কিছু রয়েছে, আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করি। ফাদার্স নেম, ফাদার্স নেম, মাদার্স নেম আপনারা চাইলে পুরোটাই লিখতে পারেন, আমি সংক্ষেপে লিখেছি, আমার কাছে যেটুকু মনে হচ্ছে এটুকু দেখলে আমি বুঝবো যে মাদার্স নেম ফাদার্স নেম কোনটা। এখানে আসলে আপনি চাকরি করবেন মানে যারা এমপ্লয়ি তাদের বাবা মায়ের পেশাগত কোনো কিছু আমাদের কোনো প্রয়োজন নাই। তাদের পেশাগত কোনো কিছুর আমাদের প্রয়োজন নাই, বিধায় আমরা ফাদার্স নেম মাদার্স নেমের মধ্যেই আটকে থাকবে। এরপরে আমাদের পার্সোনালি আরও অনেক কিছু রয়েছে, আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, লাস্ট এডুকেশন রয়েছে, এরকম অনেক কিছু আসলে এখানে অ্যাড করতে হবে। তা আমরা ওইগুলো অ্যাড করার আগে আমরা দেখে আসি আমাদের জব রিলেটেড কী কী দরকার। আমাদের জবের জন্য আমরা যখন জবে ঢুকি তখন আমাদের প্রথম যে টার্গেটটা থাকে আমার জবের টাইটেল কী হবে বা ডেজিগনেশন কী হবে। ডেজিগনেশনটা কী হবে, এই ডেজিগনেশন নিয়ে এখন কথা বলতে গেলে আমাদের অনেক কিছু আসবে। তো ডেজিগনেশন আসলে অনেক থাকে, তো আমরা কোনটা নিয়ে কাজ করব। ডেজিগনেশনের ক্যাটাগরি যেমন এক এক কোম্পানি এক এক ধরনের ডেজিগনেশন অফার করে, তো এই ধরনের ডেজিগনেশন যেহেতু অফার করে তখন আমাদের চেষ্টা থাকবে আমরা যাতে ডেজিগনেশনের একটা টেবিল করে শুধুমাত্র তার আইডি নিয়ে এখানে কাজ করতে পারি। তো ডেজিগনেশনস এখানে তার ডেজিগনেশনের আইডি, কারোটা থেকে নয়েজ আসছে, নমান নমান মাইকটা অফ করে দেন। এখন আসেন আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিওবি, এনআইডি, রিলিজন, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেজিগনেশন আইডি। ডেজিগনেশন আইডির পর আপনার এখানে থাকতে পারে যে আপনার বেসিক কত, এরকম অনেক কিছু এখানে আসতে পারে। তো সেটা আমরা কিভাবে নিতে পারি, বেসিক যদি নিতে হয়, আমরা তো পেমেন্ট রিলেটেড কোনো কাজ করছি না, তো আমরা পে রোলের কোনো ধারে কাছেও নাই। তারপর আমাদের একটা কাজ করতে হবে, তো আমাদের এই কাজটা করতে হলে আমরা এই জায়গায় কিছু করবো না, আমরা আসলে ডেজিগনেশন আইডি নিয়ে এখানে বসে থাকবো। ডেজিগনেশন আইডির পর আমাদের রয়েছে ডেট অফ জয়েন, ডিও জে, জয়েনিং ডেট। জয়েনিং ডেটটা আমরা কখন জয়েন করলাম। তারপর প্রত্যেকটা অফিসেরই, আমরা বড় প্রতিষ্ঠান বলি ছোট প্রতিষ্ঠান বলি, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই আসলে একটা স্কেল রয়েছে। স্কেল বলতে আমরা বেতনের স্কেল, পেরোলের স্কেল, যে পেইং স্কেল, যেটা যে আপনার বেতনের বেসিক কত, সেই বেসিকের উপরে মেডিকেল অ্যালাউন্স কত, হাউস রেন্ট কত পার্সেন্ট দিচ্ছেন, এগুলো সবগুলোর ক্যালকুলেশন করে আপনার একটা স্কেল চলে আসে যে আপনি এত টাকা পাবেন মাস শেষে। তো এরকম কিছু জিনিস উল্লেখ করা থাকে, আমরা চাইলে সেগুলো এখানে দিতে পারি, তবে এখানে না দিয়ে আমরা সেগুলো অন্য জায়গায় ব্যবহার করব। ডেট অফ জয়েন, ডেট অফ জয়েনের পরে আমাদের রয়েছে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড। এখন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড আমরা এখানে ডিফাইন করতে পারবো না, সেটার জন্য আমাদের আরেকটা টেবিল লাগবে। যেমন যে আমাদের কেউ হচ্ছে, ধরেন কোনো এক জায়গায় একটা সার্কুলার আসলো যে আপনাকে সফটওয়্যার ডেভেলপার হিসেবে এখানে কাজ করতে পারবেন, বা এখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের রিক্রুটমেন্টের ব্যবস্থা আছে। তো এই রিক্রুটমেন্টের জন্য আপনার যোগ্যতা কী হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কী হবে। কেউ হয়তো এখানে কম্পিউটার সায়েন্স বা বিভিন্ন এরকম কিছু বিএসসি করে আসলো,
কেউ আবার হয়তো বিএসসি করার পর মাস্টার্স বা এমবিএ এগুলোও করে আসলো, আবার কেউ এর সাথে সাথে আরও কিছু অ্যাড করলো। তো এরকম করে করে অনেকেই আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনকে লিমিট করতে পারবো না। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনকে যেহেতু লিমিট করতে পারছি না, তো আমরা এই জন্যই এই জায়গাতে লিখতে পারবো না, কারণ এখানে লিখতে গেলে আমাদের এটা মানে ডেফিনিট হইতে হবে, মানে অর্থাৎ সীমার মধ্যে থাকতে হবে যে এটা এখানে এতটুকুর মধ্যে আমরা, যেমন এসএস, তো আপনাদের বেলায় যেটা শুরু হচ্ছিল পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, তারপর বিএসসি, এরপর এমএসসি, যদি আমরা এই চিন্তা করি তাহলে 6টা। এখন এর বাহিরেও অনেকে রয়েছে, যেমন আমি যদি আমার কথা বলি, আমার ক্ষেত্রে পিএসসি জেএসসি নাই। তো এরকম আমরা যারা রয়েছি ব্যাকডেটেড, তো তাদের জন্য তখন কি হবে? তো এই কারণে আমরা ওই জিনিসগুলো আলাদা আলাদা করব, যাতে মানে নর্মালাইজেশনের কিছু পার্ট আমরা আলাদা করে ফেলবো। আচ্ছা, ডেট অফ জয়েন, তারপর এমপ্লয়ি আইডি। এমপ্লয়ির আবার একটা টাইপ রয়েছে, এমপ্লয়ির একটা টাইপ থাকে। আপনি কোন টাইপের এমপ্লয়ি, ফুল টাইম না পার্মানেন্ট টাইম, ফুল ফুল টাইমের এমপ্লয়ি না পার্ট টাইমের এমপ্লয়ি। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ডিফাইন করতে হবে, অর্থাৎ আবার এটা জব টাইপ হতে পারে, আমরা জব আপনার রিক্রুটমেন্টের ধরন কীরকম হবে সেটা আরেক রকম, বা সেই ক্ষেত্রে আপনার দেখা যেতে পারে যেমন আপনি কোন গ্রেডের। এখানে অনেক সময় দেখা যায় যে আমরা বলি কোন গ্রেডের, আপনি কোন গ্রেড বলতে আপনি ম্যানেজারিয়াল বা অফিসার বা এক্সিকিউটিভ, এই ধরনের যে গ্রেডগুলো রয়েছে সেই গ্রেডের মধ্যে পড়েন কিনা, এগুলো নিয়েও আমরা, এগুলোর ডাটাও আমরা এখানে ইনপুট করে রাখতে পারি। এগুলো সবই জেনারেল ইনফরমেশনের মধ্যে পড়ে, বিধায় নইলে আলাদা টেবিলে হয়তো যেত। তো যাই হোক, এখন আসেন আমরা আর কি কি অ্যাড করতে পারি। এমপ্লয়িজ আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরকম অনেকগুলো আসবে, আমি আপনাদেরকে সেগুলো পাঠাবো। এমপ্লয়িজের যেমন এখানে থেকে ভাগ হয়ে যাচ্ছে, এখান থেকে যখন যেহেতু ভাগ হয়ে যাচ্ছে আমি সেগুলো আপনাদেরকে দেখাই। ভাগ হয়ে গিয়ে যেমন ইএমপি এডু, ইএমপি এডু বলতে আমরা বুঝবো যে এমপ্লয়ির যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে এখানে কাজ হবে। আইডি থাকবে, কিন্তু আমরা মডেল দিয়ে লিখবো না। তাই এখন বাকি কি কি থাকতে পারে, এমপ্লয়িজের এমপ্লয়ি আইডি থাকবে, এমপ্লয়ি আইডি থাকবে, তারপরে হচ্ছে তার এক্সাম নেম থাকবে, এক্সাম নেম, তারপর ইনস্টিটিউট। এইবার আসেন ইনস্টিটিউটের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি। আমাদের যেমন আমরা কলেজে লিখি, ইউনিভার্সিটি লিখি, যেটাই লিখি না কেন, আমাদের ইনস্টিটিউটেরটা আসলে ডাটাবেজে এইভাবে ডিফাইন করা তো আর সম্ভব না। এই জন্য আমরা ইনস্টিটিউট এটাকে টেক্সট টাইপ রাখবো, যাতে আমরা এটা লিখে দিতে পারি। এমপ্লয়ি আইডি, এক্সাম নেম, ইনস্টিটিউট, পাসিং ইয়ার, তারপর আমরা রেজাল্টটা একটু রাখতে পারি, রেজাল্ট বা সিজিপিএ, জিপিএ, সিজিপিএ, জিপিএ, যে কোনো যেভাবে হোক আমরা ওইভাবে রাখতে পারি। এখানে একটা আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে স্ট্যাটাস। একটা হচ্ছে স্ট্যাটাস থাকবে, আর একটা হচ্ছে ইএমপি স্ট্যাটাস হবে। দুইটা দুই ধরনের। আপনি আপনার স্ট্যাটাস, আপনি যদি এ কোম্পানির থেকে চাকরি ছেড়ে চলে যান, তখন আপনার স্ট্যাটাসে বিভিন্ন রকম হেরফের হতে পারে, অথবা স্ট্যাটাস পুরোটা চেঞ্জ করে আপনাকে ডিলিট করে দিলাম। কিন্তু ইএমপি স্ট্যাটাসটা কি, আপনি এমপ্লয়ি হিসেবে আপনার কারেন্ট স্ট্যাটাসটা কি হতে পারে, আপনি অ্যাক্টিভ, আপনি এখন হোল্ড, বা আপনাকে
আপাতত স্টপ রাখা হয়েছে বা আপনার সাসপেনশন চলছে, এই টাইপের যদি কোনো কিছু আমরা চিন্তা করি তখন আসলে ইএমপি স্ট্যাটাসটা চলে আসে। তো আমাদের ইএমপি এডুকেশনে আমাদের কোনো স্ট্যাটাসের দরকার নেই। তো আপনারা হয়তো বলতে পারেন যে এখানে একটাই দিব না কয়েকটা থাকবে, আমরা এখানে রো ওয়াইজে আলাদা আলাদা এমপ্লয়ি আইডি একটাই হয়তো 4-5 বার বসবে, কিন্তু এক্সাম নেম, ইনস্টিটিউট নেম, পাসিং ইয়ার, সিজিপিএ, জিপিএ এগুলো সব কিছু আলাদা আলাদা বসবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ইনস্টিটিউট নেমের পরেও আপনার দেখা যায় যে এটা কোন এলাকার বা কোন ইনস্টিটিউটটা কোন জায়গার, আপনি কোন বোর্ডের, সেইগুলো নিয়ে অনেক সময় আমরা মাথা ঘামাই। আমাদের দেশে এরকম মাথা ঘামানোর কাজ হয়, তো সেগুলোও আমরা চিন্তা করি যে আমরা বোর্ড লিখে দিলাম, বোর্ড বা ইউনিভার্সিটি আমরা যেটা বলি বি আর ইউনিভ, শেষ, এটাও আমরা লিখে দিতে পারি। এডুকেশন তো হইলো, এডুকেশনে যাওয়ার পরে আমরা তাদের জন্য আসলে আরেকটা টেবিল তৈরি করব, সেটাকে বলা হচ্ছে বেসিক এমপ্লয়ি, বেসিক বা এমপ্লয়ি স্যালারি। বা ইএমপি পেরোল, এরকম কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারি। সেক্ষেত্রেও আইডি থাকবে, তারপর বেসিকের পর এখন এমপ্লয়ি আইডি আসবে, এখন তার বেসিকের স্কেল কত, এই কত, ওই কত, এরকম অনেক কিছু এখানে চলে আসবে। এগুলো যখন আসবে তখন আসলে আমরা ওই যে আমাদের টার্গেটটা কি, যে তাদের প্রমোশন হবে, ডিমোশন হবে, তাকে কত পার্সেন্ট তাকে বোনাস দেওয়া হবে না হবে, এগুলো সব কিছুই আসলে এই যে এই বেসিকের এই টেবিল থেকে আমরা নির্ধারণ করব। অ্যামাউন্ট অথবা এএমটি পিসিটি এটা হবে। তারপর ইএমপির স্ট্যাটাসের ক্ষেত্রে আরেকটা বলে দিই যে ইএমপির স্ট্যাটাসের আরেকটা হচ্ছে যে আপনি প্রমোশন পেয়েছেন কিনা, আপনার ডিমোশন হয়েছে কিনা, বা আপনি সাসপেন্ড কিনা, এই জিনিসগুলো আসলে এখানে বোঝানোর জন্য। তো ইএমপি বেসিকের ক্ষেত্রে যে অ্যামাউন্ট পিসিটি এরকম থাকলো, অর্থাৎ আপনি বললেন যে বেসিক এরকম দিলাম, অথবা আপনি আরও কিছু জিনিস এখানে অ্যাড করলেন, তার ইএমপি স্যালারি আমরা বেসিক না লিখে ইএমপি স্যালারি লিখে এটা যদি লিখি তাহলে আমাদের এখানে সবই কভার করবে। তারপর আমরা লিখি হাউস রেন্ট, আপনার বেসিক কত, এটা হচ্ছে বেসিক হাউস রেন্ট, এটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, যদি এটাকে মনে হয় যে না এটা মেড অল, তাহলে অ্যালাউন্স এইভাবে লিখে দেবেন। মেডিকেল অ্যালাউন্সের পরেও আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আপনারা খুঁজে বের করবেন যে আর কী কী অ্যালাউন্স রয়েছে। পিএফ, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, তারপর সিপিএফ এরকম রয়েছে, এগুলো সবই আসলে আস্তে আস্তে বেরোয় আসবে। তো আমরা এটুকুর মধ্যে এখন সীমাবদ্ধ রাখি। আমাদের এখন কাজ হচ্ছে প্রজেক্ট নিয়ে। ইউজার্সে আমরা কমন জিনিস রাখবো, আইডি থাকবে, এমপ্লয়ি আইডি থাকবে, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, তারপর আর কি দরকার, ইউজার টাইপ থাকবে, ইউজার গ্রুপটা না দিলেও চলে, ইউজার টাইপ পর্যন্তই আমরা রাখি। ইউজার টাইপের পরে আদার আর কি দেওয়া যায়, আমরা আপাতত স্ট্যাটাস লিখে দিই, শেষ। আর বাকি এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের ক্রিয়েটেড, এরকম যেগুলোতে মাল্টি রো ডাটার দরকার হবে না, যেমন এই দুইটা টেবিলে আমাদের কোনো মানে ক্রিয়েটেড, আপডেটেড এগুলোর দরকার হবে না, কিন্তু এটাতে দরকার হবে। মানে মাস্টার টেবিল হিসেবে যেগুলো থাকবে সেইগুলোতে
দরকার হবে। আপডেটেড অ্যাড আপডেট ইউজার। তো আইডি প্রজেক্টসের ক্ষেত্রেও আমরা এরকম দেখি যে প্রজেক্টসের ক্ষেত্রে আমাদের কি কি আসে। এবার আসেন প্রজেক্টসের ক্ষেত্রে। প্রজেক্টস এই টেবিলটা আসলে মাস্টার টেবিল হিসাবে কাজ করবে। এই মাস্টার টেবিলেই আমরা জেনারেল কিছু ডাটা দিব, যা পরবর্তীতে আমাদের আলাদা আলাদা করে দরকার হবে। প্রজেক্টসে আইডি থাকবে, প্রজেক্টের একটা টাইটেল থাকবে, আমরা নেম না দিয়ে টাইটেল লিখি, টাইটেল থাকবে, তারপর ডেসক্রিপশন থাকবে বা এরকম কিছু। ক্লায়েন্ট অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভটা কি, টাইপ, প্রজেক্টের টাইপটা কীরকম টাইপ হবে, ওয়েব টাইপের, সফটওয়্যার টাইপের, মানে এরকম কোনো কিছু যদি আমাদের দরকার হয় সেগুলো কোনো কিছু আমরা এখানে উল্লেখ করলাম। আইডি, টাইটেল, ডেসক্রিপশন, অবজেক্টিভ, টাইপ এরকম থাকলো, তারপরে স্ট্যাটাস থাকলো। এখন এটার উপরে বেস করে আমাদের আরও কিছু ডাটা টেবিল তৈরি হবে। প্রজেক্ট ডিটেইল, এবার প্রজেক্ট ডিটেল আমরা যেটা করবো, আইডিটা নর্মালি চলতেই থাকবে, কিন্তু এটার সাথে কাজ হবে প্রজেক্টসের। প্রজেক্ট আইডি এখানে আমরা ডিফাইন করব, আসলে রিকোয়ারমেন্ট ডিফাইন করব। রিকোয়ারমেন্টগুলো আমরা এখানে ডিফাইন করব। তো এখানে রিকোয়ারমেন্ট ডিফাইন যখন করব তখন আমাদেরকে বুঝতে হবে যে রিকোয়ারমেন্টের ধরনগুলো কি কি হবে, না হবে, কোন রিকোয়ারমেন্ট থাকতেছে, কোন রিকোয়ারমেন্ট থাকতেছে না। এখান থেকে মূলত আমাদের টাস্কের একটা ডেফিনিশন আমরা পাবো। এখান থেকে আমরা টাস্কের যেহেতু ডেফিনিশন পাবো, কাজে প্রজেক্টস এবং প্রজেক্ট ডিটেল এই দুইটা জায়গা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাবে টাস্ক। অর্থাৎ আমাদের এই প্রজেক্ট ডিটেইলে যখন আমরা রিকোয়ারমেন্ট পাবো, অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যখন পাবো, সেইখান থেকে আমাদের এই রিকোয়ারমেন্টের উপরে বেস করে একটা টাস্ক, এই রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমার এই টাস্কটা ডিফাইন করা হলো, বা এই টাস্কটা আমরা তৈরি করব, বা এই প্রজেক্টে এই টাস্কটা আমরা করব। তো সেই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে যে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের এগেইনস্টে যে টাস্কগুলো ডিফাইন হবে সেগুলোর জন্য আমরা কাজ করব। অর্থাৎ আমরা যখন টাস্কের টেবিলে যাব, টাস্কের টেবিলে গিয়ে আসলে আমরা প্রজেক্ট আইডি সহ থাকবে, এটার একটা আইডি থাকবে, প্রজেক্ট আইডিও থাকবে, প্রজেক্ট ডিটেল আইডিটাও থাকবে। তারপর আমার কিন্তু এখানে রিকোয়ারমেন্টের আর টেক্সটের কোনো প্রয়োজন নেই, রিকোয়ারমেন্টের টেক্সট এখানে থাকবে না। এখন আমার টাস্কের নেম হবে এরকম চলে আসবে, টাস্ক নেম ইজ সাব টাস্ক। ইজ সাব টাস্ক যেটা দিলাম, এটার মানেটা হচ্ছে যে এই টাস্কের কোনো সাব টাস্ক থাকবে কিনা। তখন যদি আমাদের এখানে কোনো ইয়েস আমরা চুজ করি, তখন আমাদের সাব টাস্কের টেবিলে আমরা যাতে ডাটা দিতে হয় সেই ব্যবস্থা আমাদের
করতে হবে। এরকম করেই আসলে আমাদের মডেলগুলো ডিফাইন করতে হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিলের রিলেশনশিপের জায়গাগুলো কোথায় কোথায়। এমপ্লয়িজ টেবিলের সাথে এই টেবিল, এই টেবিল, এই টেবিল তিনোটারই কিন্তু ফরেন কিতে কাজ হবে, ফরেন কি। আর প্রজেক্টস যখন আসতেছি, প্রজেক্টস টেবিলের প্রজেক্ট আইডির সাথে এই দুইটার, কিন্তু আমি এটার সাথে প্রজেক্ট ডিটেল আইডির সাথে এটাকে ফরেন কি হিসাবে ব্যবহার এখন করব না। আপনার চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, তবে আমরা এখন করব না। না করে আমরা কিছু জিনিস মেজার করব যে আমরা আসলে টেবিল ডিজাইন বা টেবিলের ডেফিনেশনে আমরা কতটুকু কারেক্ট রয়েছে। এখান থেকে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যখন টেবিল ডিজাইন মানে এই ধরনের সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে প্রথমে যেগুলো আসে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে একটা প্ল্যানিং করা, প্ল্যানিং থেকে তারপর আপনার নর্মালি ডাটাবেস ডিজাইনের এই জায়গাতে আমরা মানে এনটিটি ডেভেলপ করা হয়। মূলত এনটিটি ডেভেলপ করার পরে গিয়ে আসলে আমাদের কাজ, এনটিটি ডেভেলপ করার আগেও আমাদের আরও কিছু, এটা আসলে অনেক বিতর্কিত একটা সিস্টেমের মধ্যে আমরা চলি। কেউ বলে যে আগে ফ্লো ডায়াগ্রাম করবেন, তারপরে গিয়ে আপনি সিস্টেম ডিজাইন করবেন। তো ফ্লো ডায়াগ্রামটা যদি আমরা করি তাহলে ফ্লো ডায়াগ্রাম থেকে আমরা একটা ধারণা পাবো। সেই ধারণা থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের এনটিটি রিলেশনশিপ মডেলে। অর্থাৎ ফ্লো ডায়াগ্রাম আমাদেরকে বলে দিচ্ছে তোমার ডাটার ধরনটা, ডাটা কোন দিকে যাবে সেগুলো তুমি এখন পেয়ে যাচ্ছ। এটার পরে গিয়ে আমাদের ফরেন কি, প্রাইমারি কি, যা কিছু আমাদের কি লাগবে সেগুলো আমরা ডিফাইন করে দিচ্ছি, অর্থাৎ সিস্টেমকে ডিফাইন করে দিচ্ছি। এই সিস্টেম ডিফাইনের ফলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ডাটার সাথে কোন রিলেশনগুলো ডেভেলপ হচ্ছে এবং সেগুলো কিভাবে আমাদের কাজে লাগাইতে হবে। এখন এই যে প্রজেক্ট, এই প্রজেক্টসের কিন্তু আরও অনেক কিছু আমি এখানে আপনাদের জন্য দিয়ে দিব। এই এমপ্লয়িজের টেবিলও এরকম আরও কিছু আসবে যেগুলো দিয়ে আপনারা মডেল ডিফাইন করবেন। এবং এই যে টেবিলগুলো, যেমন ডেজিগনেশনসে আমাদের খুব বেশি কিছুর দরকার নেই, আইডি দিবেন, নেম দিবেন, তারপর টাইপ, স্ট্যাটাস, যা কিছু দেওয়ার দরকার হয় সেগুলো আপনি দিতে পারেন। তো এরকম অনেকগুলা জিনিস আমাদের সামনে আসবে যে আপনাদের কাছে এখন মনে হচ্ছে যে আসলে কত, আমরা শুধু টাস্ক পর্যন্ত আসছি, সাব টাস্কে যখন যাব, এই সাব টাস্ক নিয়ে যখন এমপ্লয়ির মাঝে, কারণ আমাদের ওই যে টাইম ডিফাইন করা, শিডিউলিং, ওই জায়গাতে যখন আমরা যাব তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের টেবিলের ডিজাইনে। এখন একটা কথা বলতে নিয়েছিলাম, যেটা হচ্ছে যে আমরা যখন অ্যালগোরিদম ফ্লো ডায়াগ্রাম থেকে আমরা অ্যালগোরিদম ডেভেলপ করি, অ্যালগোরিদম থেকে আমরা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বের করে নিয়ে আসি যে আমাদের এই অ্যালগোরিদমটা কতটুকু ফাস্ট হচ্ছে। তো অ্যালগোরিদম যতটুকু ফাস্ট হবে সেই অনুযায়ী মানে সেই অনুপাতেই কিন্তু আসলে আমাদের অ্যাপ্লিকেশনও কতটুকু ফাস্ট হবে সেটাও আমরা বের করে ফেলি। তারপরে বিষয়টা হচ্ছে আমাদের এটার সাথেও আবার পারিপার্শ্বিক একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে আমাদের এই ডাটাবেস ডিজাইন। এই ডাটাবেস ডিজাইনে আমাদের কতগুলো এনটিটি থাকে, কতগুলো অ্যাট্রিবিউট থাকে, এনটিটি এবং অ্যাট্রিবিউটগুলোর মধ্যে আসলে রিলেশনশিপের ধরনগুলো কীরকম হচ্ছে, এই রিলেশনশিপগুলো আমরা কীভাবে কাজে লাগাইতে পারি, এগুলো প্রত্যেকটার উপরে বেস করে মানে কতগুলো এনটিটি, কতগুলো অ্যাট্রিবিউট, পার এনটিটি, অ্যাট্রিবিউট, সাব এনটিটিও কিন্তু রয়েছে, আবার মাল্টিপল এনটিটিরও ব্যাপার রয়েছে। তো এরকম যখন হয় তখন রিলেশনশিপ মডেলগুলো কীরকম হচ্ছে, ওইখানে কিন্তু আমাদের আর একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে। আমরা ওই জায়গাগুলো আসলে আমাদের তৈরি করতে হবে। যেমন এই যে টাস্ক লিখেছি না, এই টাস্কের মধ্যে যখন আমরা ডিফাইন করব যে অ্যালগোরিদম, মানে সাব টাস্কে গিয়ে যখন লিখব এটার অ্যালগোরিদম লিখতে হবে। অ্যালগোরিদমটা যখন এখানে পোস্ট করবে, মানে অ্যালগোরিদমটা পোস্ট করার পরে আমাদের কাজ হবে অ্যালগোরিদম কয়টা লাইন লেখা হয়েছে, কয়টা স্টেটমেন্ট রয়েছে, সেগুলো ধরে আমাদেরকে ওইটার এফিসিয়েন্সি নির্ধারণ করা, অর্থাৎ ওটা কতটুকু ফাস্ট হতে পারে এই জিনিসগুলো আসলে নির্ধারণ করা। অর্থাৎ মানে হচ্ছে আমি আউটপুটটা কতক্ষণে পেতে পারি সেই সময়টা আসলে নির্ধারণ করে এক্সিকিউশন টাইমগুলো বের করা। এগুলো এক্সিকিউশন টাইম বের করলেই আসলে এফিসিয়েন্সি বের করা যায়, যেটাকে আমরা বলি যে এই অ্যাপ্লিকেশনের পারফরমেন্সটা কীরকম সেই ব্যাপারটা।
তো এই বিষয়গুলো যখন আসবে, অর্থাৎ আমি আপনাদের সাথে যে কাজগুলো নিয়ে কথা হবে সামনে, সেগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের কিছু জিনিস আছে, এইগুলোর ক্যালকুলেশন, অ্যালগোরিদমের ক্যালকুলেশন। আপনি একটা জায়গা থেকে কেউ একটা কোড সাবমিট করলো, সেই কোড সাবমিটের উপরে বেস করে আপনি ওইখান থেকে কিভাবে কোডের লাইনগুলোকে আপনি ধরবেন এবং সেই কোডের কোন কোন অংশগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, এগুলোও কিন্তু আমাদের এখন কাজে আসবে। অর্থাৎ আমরা এই যে বিগ ডাটা নিয়ে যে কাজটা করার চেষ্টা করেছি, সেটা কিন্তু আরও বড় পরিসরে কিন্তু আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি। হয়তো আমরা এখন কাজ করছি না, আমরা এখন শুধুমাত্র কথা শুনতেছি। তো এই কথা শোনার পরে আমরা যখন আস্তে আস্তে কাজ করব, এগুলাই আসলে আমাদেরকে সামনের দিকে আগে নিবে যে আমরা আসলে কোন দিকে মুভ করছি। তো বিগ ডাটার থেকে আসলে অন্যদিকেও আপনি যে কোনো সময় মুভ করতে পারবেন ইজিলি, কিন্তু আপনাকে আগে বিগ ডাটা হয়ে যদি যান সেই ক্ষেত্রেই ভালো। আর ডাটা সায়েন্সে যাওয়ার জন্য আরও সময় লাগবে। ডাটা সায়েন্সে যাওয়ার জন্য আসলে আপনাকে আপনার ম্যাথমেটিক্সের ক্যালিবারটা বাড়াইতে হবে। আপনার চিন্তা শক্তি, এখন যেভাবে আপনি চিন্তা ভাবনা করেন, সেটাকেও আরও একটু কি বলবো, সেটাকেও আপনার আরও পরিসর বা সেটার পরিসর আসলে বাড়াইতে হবে। এগুলো না বাড়াইলে আপনি ডাটা সায়েন্সেও কিছু করতে পারবেন না। তারপর ডিপ লার্নিংয়ের কথা যদি বলি, আমরা এখানে ডিপ লার্নিংয়ের আসলে কিছুই করছি না, কারণ বিগ ডাটার পরের ধাপ যে ডিপ লার্নিং, এটা বলা যাবে না। বিগ ডাটা মিনস হচ্ছে যে আপনি ডাটার অ্যানালাইসিস রিলেটেড যত কাজ করেন সব কিছু আপনি বিগ ডাটায় করেন। এরপরে গিয়ে আপনি যদি এর চাইতে বড় ধরনের কোনো কাজ করতে চান, তাহলে আপনি ডাটা সায়েন্সে যাবেন। আর আপনি যদি হার্ড এমবেডেড সিস্টেমের দিকে যেতে চান, তাহলে আপনার জন্য ডিপ লার্নিংটা বেস্ট। তো এই জিনিসগুলোই আপনাদেরকে মাথায় রেখে আস্তে আস্তে আগাইতে হবে। যেহেতু আমাদের প্রজেক্টটা বিগ ডাটা নিয়ে, তো আপনাদের জন্য একটা স্কোপও থাকবে যে আপনারা হয়তো ডাটা সায়েন্সের দিকে আগ্রহী হবেন কিনা, সেটা সময়ই বলে দিবে। তো আমি আপনাদেরকে কিছু জিনিস পাঠাচ্ছি, আর আগামীকাল আপনাদের ক্লাস যদি নিতে পারি, তো আমি আপনাদেরকে সকালে জানিয়ে দেব। কারণ আমি শুক্রবারে আসলে ক্লাস নিতে পারবো না, শুক্রবারে আমি ঢাকার বাইরে থাকবো, এই কারণে ক্লাস নিতে পারছি না। তো আর কালকে যদি ক্লাস নিতে পারি, তো সেই টাইমটা আগে জানিয়ে দেবো, আমি সকালের মধ্যে টাইম জানিয়ে দেবো। তো সেই অনুযায়ী আপনাদেরকে, মানে ধরেন 9টার দিকে, 9টার মধ্যে আপনাদেরকে একটা টাইম দিয়ে দেবো যে ক্লাস করাইতে পারবো কি পারবো না, কয়টার সময় করাইতে পারবো। ওই অনুযায়ী আপনার ক্লাস হবে অথবা হবে না। তাহলে সেক্ষেত্রে যদি না হয়, সেক্ষেত্রে শুক্রবার পর্যন্ত আপনাদের ছুটি থাকবে, এরপর শনিবারে আমরা ক্লাস করব। তো আজকেই আমার কিছু কাজ রয়েছে, তো সেই কাজ সেরেই, হাতের কাজ সেরেই আপনাদের জন্য আসলে এই জিনিসটা পাঠিয়ে দেব। এটা রেকর্ডিং হয়েছে, আজকের এই রেকর্ডিংটা আমি আপলোড করব না, যেহেতু এটা মানে যদি আপনারা বলেন যে আপলোড করতে, তাহলে আমি আপলোড করে দেব। আপলোড করার প্রয়োজন রয়েছে কি? হ্যাঁ স্যার, করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আপলোড করে দেব। তাহলে আপনারা এখন বিশ্রাম নেন, যা করেন। আমি আপনাদের জন্য কিছু জিনিস পাঠাচ্ছি, আর ভিডিওটাও আপলোড দিয়ে রাখি, তারপরে ইনশাল্লাহ কথা হবে। আর সকালে আমি জানাবো অবশ্যই। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।